ষষ্ঠ পরিচ্ছেদ। সোহম স্বামী। স্কুলের এক বন্ধু চণ্ডী একদিনে সেই মনোরম প্রস্তাবটি দিল। ওহে, সোহম স্বামীর ঠিকানাটি এবার খুঁজে বার করেছি, চলো কাল তাকে দর্শন করে আসি। সন্ন্যাস নেবার আগে তিনি খালি হাতে বাঘের সঙ্গে লড়াই করতেন বলে সাধুটিকে দেখবার আমার খুবই আগ্রহ ছিল। এরকম দুঃসাহসিক আর অসাধারণ শক্তির অধিকারীকে দেখবার জন্যে মনে বালকোচিত উৎসাহ অত্যন্ত প্রবল হয়ে উঠল। তার পরদিন সকালে খুব শীত পড়েছে। চণ্ডী আর আমি কিন্তু খুব স্ফূর্তির সঙ্গে রাস্তায় বেরিয়ে পড়লাম। কলকাতার ভবানীপুরে কিছুক্ষণ বৃথা খোঁজাখুঁজির পর খানিক বাদে সঠিক বাড়িটা পেয়ে গেলাম। অনেকক্ষণ খুব জোরে কড়া নাড়বার পর বাড়ির ভৃত্যমশাই গদাই লস্করি চালে বেরিয়ে এসে সহাস্য বদনে দর্শন দিলেন। তার সেই বিদ্রুপাত্মক হাসিতে বেশ বোঝা গেল যে এত প্রবল আওয়াজ করেও আগন্তুকেরা সাধু মহারাজের আস্তানার নীরবতা ভঙ্গ করতে পারেনি। যাই হোক, তার নীরব তিরস্কার হজম করে আমরা দুজনে বৈঠকখানায় গিয়ে বসতে পেয়ে কৃতার্থ হয়ে গেলাম। বহুক্ষণ ধরে সেখানে অপেক্ষা করার সময় মনে নানা রকম অস্বস্তিকর চিন্তার উদয় হতে লাগল। তত্ত্বসন্ধানীদের ধৈর্য ধরাই এদেশে নিয়ম। সাধু মহারাজেরা ইচ্ছা করেই হয়তো তাদের দর্শনের জন্য ভক্তের ঠিক কতটা আগ্রহ আছে তা যাচাইয়ের জন্য এই রকম পরীক্ষা করে থাকেন। পশ্চিমে ডাক্তার আর দন্ত চিকিৎসকরা এই ধরনের মনস্তাত্ত্বিক পরীক্ষা কৌশল অবাধে প্রয়োগ করে থাকেন। অবশেষে ভৃত্যবর এসে আমাদের আহ্বান জানাতে চণ্ডী আর আমি একটি ঘরে গিয়ে প্রবেশ করলাম। দেখা গেল সেটি একটি শোবার ঘর। বিখ্যাত সোহম স্বামী, ব্যাঘ্র স্বামী নামেই যিনি অধিক পরিচিত, বিছানার উপর বসে আছেন। তাঁর বিরাট বপু দর্শনে আমাদের অদ্ভুত ভাবান্তর উপস্থিত হল। বিস্ময়ে বিস্ফারিত নয়নে আমরা নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলাম। এরকম বিরাট ছাতি বা ফুটবলের মতো হাতের গুলি আমরা আগে কখনো দেখিনি। বিশাল ঘাড়ের উপর স্বামীজির ভীষণ অথচ শান্ত মুখ, ঘন গোঁফ দাড়ি আর বাবরি চুলে ঘেরা। কালো চোখে তার একাধারে কপতের শান্ত কোমল, আবার ব্যাঘ্রের হিংস্র দৃষ্টি। পেশিবহুল কোমরে একটা বাকছাল জড়ানো ছাড়া পরিধানে আর অন্য কিছুই ছিল না। গলায় যখন স্বর ফুটল, তখন বন্ধুটি আর আমি বাঘের সঙ্গে লড়াইয়ে তার অপূর্ব শৌর্যের বিষয়ে শ্রদ্ধা প্রকাশ ও প্রণাম করে বললাম, আচ্ছা স্বামীজি, আজ দয়া করে একটু বলুন না, জঙ্গলের সবচেয়ে যে ভয়ঙ্কর জানোয়ার সেই রয়্যাল বেঙ্গল টাইগারদের শুধু খালি হাতে কেমন করে কাবু করে ফেলা সম্ভব? বাবা, বাঘের সঙ্গে লড়াই করা আমার কাছে কিছুই নয়। দরকার হলে আমি আজও তা করতে পারি। শিশুর মতো সরল হাসিতে মুখখানি তার ভরে গেল। বললেন, তোমরা বাঘকে বাঘ বলেই দেখো, আমি কিন্তু ওদের শুধু মেনি বেড়াল বলেই ভাবি। স্বামীজি, অবচেতন মনে চিন্তা ঢোকালেও ঢোকাতে পারি যে বাঘেরা মেনি বেড়াল মাত্র, কিন্তু বাঘেদের কি তা বিশ্বাস করাতে পারবো? অবশ্যই শক্তিরও প্রয়োজন আছে। একটা শিশু বাঘকে বাড়ির পোষা বিড়াল বলে ভাবে বলেই কি আর তার কাছ থেকে বাঘকে লড়াইয়ে হারানো আশা করা যেতে পারে? আমার এই মজবুত হাত দুটি হচ্ছে আমার যোগ্য অস্ত্র। তারপর তিনি আমাদের দালানের দিকে নিয়ে চললেন। সেখানে গিয়ে একটা দেওয়ালের ধারে একটি ঘুষি মারতেই একটা ইঁট সোজা খুলে বেরিয়ে মেঝেতে পড়ল, আর সেই দেওয়ালের ফাঁকের ভিতর দিয়ে আকাশ সুস্পষ্টভাবে উঁকি দিল। হতভম্ব হয়ে আমি তো ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলাম। ভাবলাম, একটি ঘুষির ঘায়ে যিনি নিরেট দেওয়াল থেকে চুনসুরকি দিয়ে পাকাপোক্ত করে গাঁথা ইট খসিয়ে দিতে পারেন, নিশ্চয়ই তিনি বাঘের দাঁতও খসিয়ে দিতে পারেন। স্বামীজি বললেন, কিছু লোকের আমার মতো গায়ের জোর আছে বটে, কিন্তু মনে তাদের দৃঢ় বিশ্বাস নেই।
যারা শরীরে খুব মজবুত কিন্তু মনে তেমন নয়, তারা কিন্তু জঙ্গলের হিংস্র পশুর স্বাধীনভাবে উল্লম্ফন দেখা মাত্রই মূর্ছা যেতে পারে। হিংস্র স্বভাবের বনের বাঘের সঙ্গে আফিম খাওয়ানো সার্কাসের বাঘের আকাশ পাতাল তফাত। ভীমের মতো দারুণ বলশালী হওয়া সত্ত্বেও অনেক লোকই রয়্যাল বেঙ্গল টাইগারের প্রচণ্ড আক্রমণের মুখে ভয়ে একেবারে কাবু হয়ে পড়েছে, এও দেখা গেছে। কারণ এই রকম বাঘই মানুষকে তার নিজের মনের ভিতরেই পোষা বিড়ালের মতো ভীরু আর নিরুপায় করে তোলে। খুব সবল আর দৃঢ় শরীর আর সেই সঙ্গে অসীম মনের জোর যার ভিতর আছে, সেই উল্টে বাঘকে পোষা বিড়ালের মতো আত্মরক্ষায় অসমর্থ করে ফেলতে পারে। ঠিক ওই রকমই আমি যে কতবার করেছি তার আর ইয়ত্তা নেই। আমার সামনে যে ভীম মূর্তিটি, তিনি যে বাঘকে একেবারে পোষা বিড়াল বানিয়ে ফেলতে পারেন, তাতে বিশ্বাস করতে আমি সম্পূর্ণ প্রস্তুত ছিলাম। তার এই কৌতূহল উদ্দীপক কাহিনীর মধ্যে কিঞ্চিত উপদেশেরও মিশ্রণ ছিল, আর তা চণ্ডী ও আমি সসম্ভ্রমে শুনতে লাগলাম। মনই আমাদের দেহের সকল পেশি চালনা করে। হাতুড়ির আঘাত তার উপরে প্রযুক্ত শক্তির উপর নির্ভর করে। মানুষের শরীর যন্ত্রের দ্বারা যে শক্তির প্রকাশ হয়, সেটা তার আগ্রাসী ইচ্ছা আর সাহসের উপর নির্ভর করে। শরীর প্রকৃতপক্ষে মনের দ্বারাই সৃষ্ট ও পুষ্ট হয়। অতীত জীবনের সহজাত সংস্কারের প্রভাবেই শক্তি অথবা দুর্বলতা মানুষের চেতনার উপর ধীরে ধীরে সঞ্চারিত হয়। প্রথমত তারা অভ্যাস রূপে দেখা দেয় এবং তারপর তারা ঈপ্সিত বা অনভিপ্সিত দেহ গঠন করে। বাইরের দুর্বলতার উৎস হচ্ছে মন। বিপরীত অবস্থায় অভ্যাসে গড়া শরীর মনের প্রতিবন্ধক হয়। মনিব যদি চাকরের কথায় চলে, তাহলে চাকরই শেষকালে স্বেচ্ছাচারী হয়ে ওঠে। মনও সেই রকম, শরীরের হুকুমের কাছে আত্মসমর্পণ করে তার দাস হয়ে পড়ে। আমাদের স্বনির্বন্ধ অনুরোধে স্বামীজি তার নিজের জীবনের অত্যন্ত চিত্তাকর্ষক আর হৃদয়গ্রাহী ঘটনা থেকে কিছু ঘটনা বলতে শুরু করলেন। ছোটবেলা থেকেই আমার জীবনের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা ছিল বাঘের সঙ্গে লড়াই করা। আমার ইচ্ছা ছিল প্রবল, কিন্তু শরীরটা ছিল নিতান্তই দুর্বল। বিস্ময়ে আমার মুখ দিয়ে একটা অস্ফুট শব্দ বেরোলো মাত্র। এই বুড়োরস্ক বৃষস্কন্ধ লোকটিকে দেখে দুর্বলতা যে কি, বা কোনো কালে তিনি তার কিছু জানতেন, সেটা অবিশ্বাস্য বলেই বোধ হল। স্বাস্থ্য শক্তি লাভের চিন্তায় অদম্য অধ্যাবসায়ের জোরে আমি সে অসুবিধা দূর করতে পেরেছিলাম। মনের জোরই হচ্ছে আসল জোর, আর তা দিয়েই যে রয়্যাল বেঙ্গল টাইগারকেও হারাতে পারা যায়, এ অত্যুক্তি করার আমার যথেষ্ট কারণ আছে। পূজনীয় স্বামীজি, আপনি কি মনে করেন যে আমিও কোনোদিন বাঘের সঙ্গে লড়াই করতে পারবো? ওই উদ্ভট চিন্তা অবশ্য সেই প্রথম আর সেই শেষবারের মতোই আমার মনে উদিত হয়েছিল। মৃদু হেসে তিনি বললেন, "হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, তবে বাঘ অনেক রকমের আছে, বুঝলে। তাদের মধ্যে কতক আবার মানুষের কামনা বাসনার জঙ্গলে ঘুরে ফিরে বেড়ায়। জঙ্গলের পশুদের ঘুষির ঘায়ে অজ্ঞান করে ফেলে তো কোনো আধ্যাত্মিক লাভ হয় না। তার চেয়ে অন্তরের মধ্যে যে সব হিংস্র জন্তু ঘুরে বেড়াচ্ছে, তাদেরই জয় করবার চেষ্টা করো।" তাহলে স্বামীজি বুনো বাঘ বশ করা থেকে এই সন্ন্যাসের পথে কি করে এসে পড়লেন, তার কথা যদি দয়া করে শোনান। সোহম স্বামী কিছুক্ষণ চুপ করে বসে রইলেন। দূর অতীতের দিকে তাঁর দৃষ্টি নিবদ্ধ। অবচেতন থেকে যেন অতীতের ফেলে আসা দৃশ্যগুলি স্মরণ করছেন। আমার অনুরোধ রাখবেন কিনা তাই নিয়ে তার মনে যে ঈষৎ তোলাপড়া চলছিল, সেটা বেশ লক্ষ্য করলাম। অবশেষে সম্মতিসূচক হেসে তিনি বলতে আরম্ভ করলেন,
যশের উচ্চ শিখরে পৌঁছে আমার মনে একটা গর্বের উন্মাদনা এলো। ঠিক করলাম, শুধু যে বাঘের সঙ্গে লড়াই করব তাই নয়, তাদের নিয়ে নানা রকম খেলাও দেখাবো। আমার উচ্চাশা ছিল বুনো জানোয়ারদের পোষ মানা প্রাণীদের মতো চলতে শেখানো। আমি লোকেদের সামনে খুব কৃতিত্বের সঙ্গেই খেলা দেখাতে লাগলাম। একদিন সন্ধেবেলা পিতা খুব চিন্তিত মুখে ঘরে ঢুকে বললেন, বাছা, তোমায় গুটি কত কথা বলে সাবধান করে দিতে চাই। তোমার কর্মফলের দরুন ভাবি অমঙ্গলের হাত থেকে তোমায় বাঁচাতে চাই। জিজ্ঞাসা করলাম, বাবা আপনি কি অদৃষ্টবাদী? আমার শক্তিশালী কর্মস্রোতকে কুসংস্কার দিয়ে আবিল করে তুলতে হবে কি? তিনি বললেন, বাবা, আমি অদৃষ্টবাদী নই। শাস্ত্রের বিধানে কর্মের প্রতিফলের উপর আমার খুব বিশ্বাস আছে। বুনো জানোয়ারদের ভিতর তোমার উপর যা রাগ জমে আছে তা যদি জানতে, একদিন না একদিন তোমায় জীবনের মূল্যে তাকে পরিশোধ করতে হবে। বাবা আপনি আমায় অবাক করলেন। আপনি ভালো রকমই জানেন বাঘেরা কিরকম প্রাণী। সুন্দর বটে, কিন্তু ভীষণ নির্দয়। কে জানে, হয়তোবা আমার গোটা কত ঘুষি তাদের মোটা মাথায় খানিকটা বুদ্ধি বিবেচনা ঢুকিয়ে দিতে পারে। ভব্যতা শেখাবার জন্যে জঙ্গলের শেষ স্কুলের আমিই হচ্ছি হেডমাস্টার। বাবা আপনি জানবেন, আমার কাজ হচ্ছে বাঘকে মারা নয়, পোষ মানানো। আমার এই অত্যন্ত সাধু সংকল্পে কি করে যে অমঙ্গল আসতে পারে তা আমি কিছুতেই ভেবে পাচ্ছি না। আপনার কাছে আমার এই অনুরোধ, আমার জীবনের পথ যাতে বদলে যায় এমন কিছু আমায় আদেশ করবেন না। চণ্ডী আর আমার ওই একই রকম সংকটের কথা মনে উদয় হওয়াতে কথাগুলিতে বিশেষ মনোযোগ দিলাম। কেননা ভারতবর্ষে ছেলেরা তো কখনো বাপের কথা লঘুভাবে অমান্য করে চলে না। একটা নীরব ঔদাসীন্যে পিতা আমার কৈফিয়ত শুনলেন। উপায়ন্তর না দেখে অবশেষে তিনি গম্ভীরভাবে আমায় বললেন, শেষ অবধি তোমায় সব কথা খুলেই বলতে হলো দেখছি। তবে শোনো, কাল আমি যখন বারান্দায় যেমন ধ্যানে বসি তেমনি বসেছি, তখন এক সাধু সেখানে এসে উপস্থিত হলেন। এসেই বলতে লাগলেন, বন্ধুবর, আপনার লড়াকু ছেলের ব্যাপারে একটা কথা বলতে এসেছে। তার এইসব হিংস্র আর বিপজ্জনক কাজগুলো এখনই থামাতে বলুন, নইলের পরের বাড়ি বাঘের সঙ্গে লড়াইয়ে তাকে এমন ভয়ানক রকমের জখম হতে হবে যে মরণাপন্ন হয়ে 6টি মাস তাকে ভুগতে হবে। তারপরেই তার মধ্যে একটা পরিবর্তন আসবে, তখন সেই সব চালচলন ছেড়ে ছুড়ে দিয়ে একেবারে সন্ন্যাসী হয়ে যাবে। এই কাহিনীতেও কিন্তু আমার মনে কোনো রেখাপাত হলো না। মনে হলো পিতা এক ভ্রান্ত উন্মাদের পাল্লায় পড়ে এইসব বিশ্বাস করে বসেছেন। নিজের নির্বুদ্ধিতার প্রতি একটা অসহিষ্ণু ভঙ্গিমা করে সোহম স্বামী এই স্বীকারোক্তি করলেন। অনেকক্ষণ গম্ভীরভাবে চুপ করে বসে রইলেন। বোধ হল আমরা যে বসে রয়েছি তিনি তা একদম ভুলে গেছেন। তারপর হঠাৎ অত্যন্ত মৃদুস্বরে গল্পের ছিন্ন সূত্র ধরে আবার শুরু করলেন। বাবার ওই সাবধান করে দেবার খুব অল্প কিছুদিন পরেই আমি কুচবিহার রাজ্যে গিয়েছিলাম। প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ দেশটি আমার কাছে নতুন। ওখানে বিশ্রামের সঙ্গে বেশ একটা পরিবর্তনও হবে বলে আশা করলাম। সর্বত্র যেমন, সেখানেও তেমনি কৌতূহলী মানুষ রাস্তায় বেরোলেই আমার পিছু নিত। মাঝে মাঝে এই ধরনের ফিসফিসানি আলাপের টুকরো একটু আধটু আমার কানেও এসে পৌঁছত। এই লোকটি বুনো বাঘের সঙ্গে লড়াই করে, ওগুলো কি ওর পা না গাছের গুঁড়ি? আরে আরে, ওর মুখটা একবার দেখ, যেন নিজেই বাঘের রাজা। এই সব আর কি। তোমরা তো জানো যে গাঁয়ের ছেলে ছোকরারা সব এক একটা খবরের কাগজ। আর এও তো জানো মেয়েদের মুখে পরবর্তী খবর কিরকম দ্রুত বেগে বাড়ি বাড়ি বিলি হয়ে যায়। ঘণ্টা কয়েকের মধ্যেই আমার উপস্থিতি
শহরে একটা প্রবল সাড়া জাগিয়ে তুলল। সন্ধেবেলায় নিশ্চিন্তে বিশ্রাম করছি, এমন সময় ঘোড়ার খুরের শব্দ শুনতে পেলাম। শব্দটা আমার বাড়ির সামনে এসে থামল। পর মুহূর্তেই ঘরে এসে ঢুকল একদল লম্বা পাগড়িধারী পুলিশ। আমি তো অবাক হয়ে গেলাম। ভাবলাম, মানুষের আইন সৃষ্ট এই সব জীবের পক্ষে সবই সম্ভব। হয়তোবা আমার সম্পূর্ণ অজ্ঞাত কোনো বিষয়ের জন্যে বাড়ি বয়ে আমায় শাসন করতে এসেছে। দেখলাম তা নয়। লোকগুলো বেশ বিনয় নম্র ভাব প্রকাশ করে অভিবাদন করবার পর বলল, হুজুর, কুচবিহারের যুবরাজের তরফ থেকে আমরা আপনাকে অভ্যর্থনা জানাবার জন্য এসেছি। কাল সকালে তিনি তাঁর প্রাসাদে আপনাকে নিমন্ত্রণ করেছেন। এ ব্যাপারের পরিণতি কি হতে পারে তা নিয়ে আমি কিছুক্ষণ মনে মনে চিন্তা করলাম। কোনো অনির্দিষ্ট কারণে আমার এই নিশ্চিন্ত ভ্রমণে বাধা পেয়ে মনে বড়ই অস্বস্তি বোধ হল। কিন্তু পুলিশের লোকেদের কাকুতি মিনতিতে অবশেষে যেতে রাজি হলাম। তারপর দিন সদর দরজায় এসে দাঁড়ালো এক বিরাট চৌঘুড়ি। খুব জাঁক জমকের সঙ্গে তো আমায় তুলে নিয়ে চলল। আমি একেবারে বিহ্বল হয়ে পড়লাম। সূর্যের প্রচণ্ড রোদ আড়াল করবার জন্যে সহিস মাথার উপর কারুকার্যময় একটা প্রকাণ্ড ছাতা খুলে ধরল। শহর আর তার বনাকীর্ণ শহরতলির ভিতর দিয়ে এমন নিশ্চিন্ত আরামে গাড়ি চড়ে বেড়ানোটা পরম উপভোগ্য বলেই বোধ হচ্ছিল। রাজপুত্র স্বয়ং রাজপ্রাসাদের দুয়ারে আমাকে অভ্যর্থনা করার জন্য দণ্ডায়মান। ভিতরে নিয়ে গিয়ে তার নিজের সোনার কারুকার্য করা আসনটিতে আমায় বসালেন, আর নিজে একটা সাধারণ গোছের চেয়ারেই বসলেন। উত্তরোত্তর বিস্ময় আমার বেড়েই চলল। ভাবলাম, এইসব খাতির দেখাবার উদ্দেশ্য হচ্ছে আমায় নিশ্চয়ই কিছু একটা করতে হবে। দেখলাম রাজকুমারের মতলব দু একটা সাধারণ কথাবার্তার পরই বেরিয়ে পড়ল। বললেন, সারা শহরে রটে গেছে যে আপনি খালি হাতে জঙ্গলের বাঘের সঙ্গে লড়তে পারেন, সত্যি নাকি? বললাম, খুবই সত্যি। বলেন কি মশাই, আমার যে বিশ্বাসই হয় না। আপনি কলকাতার বাঙালি বাবু, শহরের লোকেদের মতো সেদ্ধ চাল খেয়েই মানুষ। আচ্ছা মশাই, সত্যি করে বলুন তো দেখি, আপনি কি যত সব কোমর ভাঙা, আফিম খাওয়ানো, ঝিমিয়ে পড়া বাঘগুলোর সঙ্গেই কেবল লড়েন, তাই না? স্বর তাঁর কিঞ্চিত চড়া আর টিটকিরি মেশানো, তাতে কিছু প্রাদেশিকতার টানও আছে। তাঁর এই রকম অপমানজনক প্রশ্নের আমি কোনো উত্তরই দিলাম না। কিছুক্ষণ পরে আবার তিনি শুরু করলেন, শুনুন মশাই, জঙ্গল থেকে একটা বাঘ সদ্য ধরা পড়েছে। নাম তার রাজা বেগম। তার সঙ্গে লড়াই করতে আমি আপনাকে চ্যালেঞ্জ করছি। যদি আপনি তাকে ঠেকাতে পারেন আর তাকে লোহার শিকল দিয়ে বেঁধে সজ্ঞানে খাঁচা থেকে বেরিয়ে আসতে পারেন, তবে আপনি এই রয়্যাল বেঙ্গল টাইগারটিকে তো পাবেনই, তাছাড়া হাজার কতক টাকার অন্যান্য পুরস্কারও পাবেন। কিন্তু তার সঙ্গে লড়াই করতে যদি আপনি আপত্তি করেন, তবে আমি সারা রাজ্যে রটিয়ে দেব যে আপনি একজন পাকা ধাপ্পাবাজ। তাঁর ওই আস্পর্ধার কথাগুলো যেন এক ঝাঁক গুলির মতো এসে আমার গায়ে বিঁধল। রেগে তখনই তাঁর চ্যালেঞ্জ গ্রহণ করলাম। শুনে তো তিনি উত্তেজনায় চেয়ার থেকে অর্ধেক লাফিয়ে উঠে একটু দেঁতো হাসি হেসে আবার ধপ করে বসে পড়লেন। রোম সম্রাটদের কথা মনে পড়ল, যারা খ্রিস্টানদের হিংস্র জন্তুর মুখে ছেড়ে দিয়ে আনন্দ পেতেন। বললেন, আজ থেকে 1 সপ্তাহ বাদে লড়াই হবে, কিন্তু আগে থেকে আপনাকে বাঘটা দেখতে দেবার অনুমতি না দিতে পেরে আমি অত্যন্ত দুঃখিত। রাজকুমার কি ভয় পেয়ে গিয়েছিলেন? হয়তোবা আমি বাঘটাকে সম্মোহিত করে ফেলব কিংবা আফিমই খাওয়াবো, তা জানি না। রাজপ্রাসাদ থেকে তারপর বেরিয়ে এলাম। দেখে মজা লাগলো যে এবার আর আগেকার মতো রাজছত্র বা চৌঘুড়ি কিছুই নেই। পরের সপ্তাহে আসন্ন কঠিন লড়াইয়ের জন্য শরীর আর মন দুই নিয়মিতভাবে তৈরি করতে লাগলাম। আমার চাকরের মারফত নানা আজগুবি খবর সব কানে এসে পৌঁছতে লাগলো। পিতার নিকট সেই সাধুটির অশুভ ভবিষ্যৎবাণীর কথা কোনো রকমে বাইরে প্রচার হয়ে গিয়েছিল।
ক্রমশ তা ফুলে ফেঁপে বেড়েই চলল। বহু সরল গ্রামবাসী সত্যি সত্যি বিশ্বাস করেছিল যে একটা দুষ্ট আত্মা ঈশ্বরের অভিশাপে বাঘের রূপ ধারণ করে জন্মেছে। সেটা রাত্রিবেলায় নানা রকম ভীষণ আকার রাক্ষসের মূর্তি ধারণ করে, আর দিনের বেলায় বাঘ সেজে থাকে। লোকের অনুমান, আমায় শায়েস্তা করার জন্যে ওই রাক্ষস বাঘটাকে পাঠানো হয়েছে। আর একটা অদ্ভুত গুজব রটে গিয়েছিল যে বাঘেরা তাদের স্বর্গরাজ্যে কাতর প্রার্থনা জানাতে এই রাজা বেগমের আকারে তার উত্তর এসেছিল। গোটা বাঘ যাত্রার পক্ষে অত্যন্ত মানহানিকর এই দুপে মানুষের আস্পর্ধাকে শাস্তি দেবার সেটাই হবে ব্রহ্মাস্ত্র। একটা নখদন্ত লোমবিহীন মানুষের এত বড় সাহস যে নখদন্ত বিশিষ্ট শক্ত সমর্থ বাঘকে চ্যালেঞ্জ জানায়। গ্রামবাসীরা এমন কথাও বলল, লাঞ্ছিত বাঘেদের পুঞ্জীভূত বিষ এমনই তেজিয়ান হয়ে উঠেছে যা ওই গূঢ় বিধিকে কার্যকরী করে তুলে বাঘ পোষ মানানো গর্বিত লোকটির পতন ডেকে আনতে পারে। আমার চাকরটি এসে আরো একটু খবর দিয়ে গেল। রাজকুমারটি হচ্ছেন আসলে বাঘে মানুষে লড়াইয়ের ব্যাপারে একজন উদ্যোক্তার মতো। কয়েক হাজার লোক ধরতে পারে আর ঝড়ে উড়ে না যায় এমন একটা বেশ মজবুত গোছের মণ্ডপ তৈরি করানো শুরু হয়েছে। মাঝখানে একটা প্রকাণ্ড লোহার খাঁচায় রাজা বেগমকে রাখা হয়েছিল। তার বাইরের আরো খানিকটা জায়গা বেশ নিরাপদ করে ঘিরে রাখা হয়েছে। খাঁচা বন্ধ ব্যাঘ্র প্রবর অনবরত যা গর্জন ছাড়ছিলেন তা শুনে গায়ের রক্ত হিম হয়ে যায়, এমনই ভীষণ। এর উপরে তাকে আতপেটা খাইয়ে রাখা হতো। তার হিংসার আগুনে প্রচণ্ড ক্ষুধার ইন্ধন যোগাবার জন্যে। রাজপুত্র বোধ হয় রাজা বেগমের জয়ের পুরস্কার স্বরূপ আমাকেই তার ভোজের ব্যবস্থা বলে ধরে নিয়েছিলেন। এদিকে হয়েছে কি, চারিদিকে ঢাক ঢোল পিটিয়ে জানিয়ে দেওয়া হলো যে বাঘে মানুষে অদ্ভুত লড়াই হবে। তাই না শুনে শহর আর তার আশেপাশের নানা অঞ্চল থেকে হাজার হাজার মানুষ শহরে এসে অত্যন্ত আগ্রহের সঙ্গে তামাশা দেখবার জন্য টিকিট কিনতে লাগলো। ফলে লড়াইয়ের দিনে জায়গার অভাবে শত শত লোককে ফিরে যেতে হলো। অনেকে বিনা টিকিটেই তাঁবুর ফাঁক দিয়ে ভিতরে ঢুকে পড়েছিল, কিংবা গ্যালারির তলায় যেটুকু জায়গা ছিল সেখানে গিয়ে ঢুকে ভিড় করে দাঁড়ালো। সোহম স্বামীর কাহিনী যত চূড়ান্ত পরিণতির দিকে এগোচ্ছিল ততই আমার উত্তেজনাও বাড়ছিল। চণ্ডী তো ভাবাবেগে কথাই বলতে পারছিল না। রাজা বেগমের কান ফাটানো গর্জনের সঙ্গে সন্ত্রস্ত জনতার কোলাহলের মধ্যে নীরবে এসে দাঁড়ালাম। কোমরে সামান্য কাপড় ছাড়া গায়ে আর অন্য কোনো বস্ত্র ছিল না। বাইরের দিকের নিরাপদ ঘরটার খিল খুলে ভিতরে ঢুকে ধীরে ধীরে সেটাকে আমার পিছন থেকে আটকে দিলাম। রাজা বেগম রক্তের গন্ধ পেল। লোহার রেলিং এর ওপর ঝাঁপিয়ে পড়ে ব্যাঘ্র নাচত আমায় ভয়ঙ্কর ভাবে অভ্যর্থনা জানালো। নিদারুণ ভয়ে দর্শক বৃন্দ একেবারে নিশ্চুপ হয়ে বসে রইল, কারণ সেই ভীষণ দর্শন ব্যাঘ্র প্রবরের সামনে আমাকে একটি নিতান্ত নিরীহ মেষ শাবকের মতোই দেখাচ্ছিল। চোখের পলকে আমি খাঁচার ভিতরে ঢুকে পড়লাম। দরজাটি বন্ধ করার সঙ্গে সঙ্গেই রাজা বেগম বিদ্যুৎ গতিতে আমার উপর সোজা ঝাঁপিয়ে পড়ল। সেই আক্রমণ রোধ করতে গিয়ে ডান হাতটি আমার ভীষণভাবে ক্ষতবিক্ষত হয়ে গেল। নররক্ত বাঘের কাছে পরম উপাদেয় বস্তু। হাত থেকে তা ঝরঝর করে ঝরে পড়তে লাগলো। সাধুটির ভবিষ্যৎবাণী এবার বুঝি ফলে গেল। ওই রকম মারাত্মক আঘাতের প্রথম ধাক্কাটা তখনই সামলে নিলাম। রক্তমাখা আঙুলগুলো কোমরের কাপড়ের তলায় ঢুকিয়ে তার চোখের সামনে থেকে লুকিয়ে ফেললাম। তারপর বাম হাত দিয়ে বজ্র মুষ্টিতে একটা ঘুষি লাগালাম। বাঘটা টাল সামলাতে না পেরে খাঁচার পিছন দিকে একটা পাক খেয়ে ঘুরে পড়ে গেল। তারপর কাঁপতে কাঁপতে এগিয়ে এসে সামনের দিকে আবার একটা লাফ মারল। সঙ্গে সঙ্গেই আমার দারুণ মুষ্টি বৃষ্টি তার মাথার উপর পড়তে শুরু করলো। কিন্তু নররক্তের স্বাদ বহুদিনের পিপাসী নেশাখোরের প্রথম মদের চুমুকের মতোই রাজা বেগমকে একেবারে পাগল করে তুলেছিল।
মাঝে মাঝে কর্ণভেদী গর্জনের সঙ্গে সঙ্গে তার আক্রমণ ক্রমশই ভীষণ থেকে ভীষণতর হয়ে উঠতে লাগলো। কিন্তু আমার একটিমাত্র হাত তার নখদন্তের আক্রমণের সামনে আমায় খানিকটা অসুবিধায় ফেলে দিয়েছিল। যাই হোক, আমিও তাকে আক্কেল গুরুম করা প্রতিদান দিতে থাকলাম। দুজনেই জয়ের আশায় মরণ বাঁচন লড়াই চালাতে লাগলাম। লড়াইয়ের চোটে চারধারে রক্ত ছিটিয়ে পড়ল। বাঘটার পাশব গলার ভেতর থেকে মাঝে মাঝে যন্ত্রণার তীব্র আর্তনাদ আর তার নৃশংস বাসনায় খাঁচাটা যেন একেবারে নরককুণ্ড হয়ে দাঁড়ালো। দর্শকদের মাঝখান থেকে চিৎকার উঠল, গুলি করো, গুলি করো, বাঘটাকে মেরে ফেলো, সাবার করে দাও। বাঘে মানুষের লড়াই এত দ্রুত গতিতে চলছিল যে সেখানকার রক্ষীদের রাইফেলের গুলি পর্যন্ত লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল। স্থিরভাবে এবার আমি আমার সকল ইচ্ছা শক্তি একত্রে সংযুক্ত করে ভীষণ চিৎকারের সঙ্গে তাকে একটা প্রচন্ড ঘুষি মারলাম। বাঘটা একেবারে ঠান্ডা হয়ে শুয়ে পড়ল। আমি মাঝপথে বলে উঠলাম, ঠিক মেনি বেড়ালের মতো আর কি। স্বামীজি পরম আপ্যায়িত হয়ে প্রাণ খুলে হাসলেন। তারপর আবার কৌতূহল উদ্দীপক গল্পটি শুরু করলেন। যাক, শেষ অবধি তো রাজা বেগম পরাজিত হল। তার রাজগর্ব একেবারে চূর্ণ হয়ে গেল। ক্ষতবিক্ষত হাত নিয়ে সদর্পে তার চোয়ালটা ফাঁক করে ধরে নাটকীয় ভঙ্গিতে আমি মুহূর্তেকের জন্যে সেই হাঁ করা মরণ ফাঁদের মধ্যে মাথাটা গলিয়ে দিলাম। তারপর একটা শিকলের জন্য চারিদিকে চাইলাম। মেঝের ওপর ছিল একগোছা শিকল। তার ভিতর থেকে একটি শিকল টেনে নিয়ে বাঘটার গলা খাঁচার ডান্ডার সঙ্গে বেশ করে বেঁধে ফেললাম। তারপর বিজয় গর্বে দরজার দিকে অগ্রসর হলাম। কিন্তু জীবন্ত শয়তান সেই রাজা বেগমের কল্পিত রাক্ষস জন্মের মতোই দারুণ সহ্য শক্তি ছিল। একটা বিরাট ঝটকা মেরে এসে শিকলটা ছিঁড়ে ফেলে আমার পিঠের উপর আচম্বিতে ঝাঁপিয়ে পড়ল। আমার কাঁধটা প্রচন্ড জোরে কামড়ে ধরতেই আমি হুমড়ি খেয়ে সামনে পড়ে গেলাম। কিন্তু পলকের মধ্যে আমিও তাকে উল্টে ফেলে আমার পায়ের তলায় চেপে ধরলাম। নিদারুণ ঘুষির চোটে সেই বিশ্বাসঘাতক জানোয়ারটা এবার অর্ধচেতন অবস্থায় এলিয়ে পড়ল। এবার কিন্তু আমি তাকে আরো সাবধানে খুব শক্ত করে বেঁধে ফেললাম। তারপর আস্তে আস্তে খাঁচা ছেড়ে বাইরে বেরিয়ে এলাম। এইবার কিন্তু একটা নতুন চিৎকার শোনা গেল। সেটা প্রচন্ড উল্লাসের। মনে হলো জনতার সেই প্রবল উল্লাস যেন কোনো এক দৈত্যাকৃতি গলা থেকে বেরিয়ে আসছে। দারুণভাবে ক্ষতবিক্ষত হলেও আমি কিন্তু লড়াইয়ের 3টি শর্তই পূরণ করেছিলাম। 1, বাঘটাকে অজ্ঞান করে ফেলা। 2, তাকে শিকল দিয়ে বেঁধে ফেলা। আর 3, কারোর সাহায্য ছাড়াই একলা বেরিয়ে আসা। উপরন্তু আমি সেই জানোয়ারটাকে এমন দারুণ ঠেঙিয়ে ক্ষতবিক্ষত করে ভয় পাইয়ে দিয়েছিলাম যে সে তার মুখের মধ্যে আমার মাথাটি পাওয়ার সুযোগটাও উপেক্ষা করে স্থির হয়ে পড়েছিল। আমার ক্ষতগুলোর প্রাথমিক চিকিৎসার পর আমায় মালা পরিয়ে সম্মানিত করা হলো। বহু সোনার মোহর আমার পায়ের কাছে বৃষ্টির মতো এসে পড়তে লাগলো। সারা শহরে তখন উৎসবের জোয়ার। সবচেয়ে বড় আর সবচেয়ে ভীষণ বাঘের সঙ্গে লড়াইয়ে আমারই যে জিত হয়েছে তা নিয়ে চারিদিকে অফুরন্ত আলোচনা চলছে শোনা গেল। প্রতিজ্ঞা মতো রাজা বেগমকে আমায় উপহার দেওয়া হলো বটে, কিন্তু তাতে আমার মনে কোনো আনন্দ হলো না। ভেতরে তখন কিরকম একটা আধ্যাত্মিক পরিবর্তন ঘটে গিয়েছিল। মনে হলো খাঁচা থেকে আমার এই শেষ বারের মতো বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে আমার সকল পার্থিব উচ্চাশা আর আকাঙ্ক্ষার দরজাও যেন চিরতরে বন্ধ করে দিয়ে এলাম। তারপর এলো দুঃখের দিন। রক্তদুষ্টির জন্যে 6 মাস ধরে মৃত্যুশয্যায় শুয়ে থাকতে হলো। কুচবিহার ত্যাগ করার মতো অবস্থা একটু ভালো হতেই নিজের দেশে ফিরে এলাম।
পিতার কাছে গিয়ে সবিনয় নিবেদন করলাম, যে পুণ্যাত্মা সাধুটি আমায় সতর্ক করে দিয়েছিলেন, এখন বুঝছি যে তিনি আমার গুরু। আহা, আজ যদি তাঁর দর্শন পেতাম। আমার প্রার্থনা যে খুবই আন্তরিক ছিল, তার প্রমাণ হাতে হাতেই পেয়ে গেলাম। কারণ অতি শীঘ্র তিনি একদিন বিনা আহ্বানেই আমাদের কাছে এসে উপস্থিত হলেন। অতি স্নিগ্ধ মধুর আশ্বাস দিয়ে তিনি বললেন, বাঘকে পোষ মানানো তো যথেষ্ট হয়েছে, এখন আমার সঙ্গে এসো। মানুষের মনের জঙ্গলে অজ্ঞানতা অবিদ্যার যেসব পশুর দল ঘুরে বেড়াচ্ছে, তাদের কি করে দমন করতে হয় তা আমি তোমায় শিখিয়ে দেব। এ জগতে তো প্রচুর দর্শক ভেড়ে তুমি অভ্যস্ত। এবার তোমার অদ্ভুত যৌগ কৌশল দেখে স্বর্গবাসীরাও তেমনি উল্লসিত হোক, কি বলো? তারপর সেই গুরু মহাত্মার কাছে আমি আধ্যাত্মিক পথে দীক্ষা লাভ করলাম। আমার বহু দিনের অব্যবহৃত মোর্চে ধরা আত্মার সিংহদ্বার তিনি নিজ হস্তে উন্মুক্ত করে দিলেন। তারপর গুরু শিষ্য দুজনে হাত ধরাধরি করে সাধনার জন্য শিগগিরই হিমালয়ের পথে বেরিয়ে পড়লাম। চণ্ডী আর আমি তাঁর এই রকম বাত্তা বিক্ষুব্ধ বিচিত্র জীবনের অপরূপ কাহিনী শুনে অত্যন্ত কৃতজ্ঞ হয়ে তাঁর চরণে প্রণত হলাম। যাই হোক, সুশীতল বৈঠকখানার ভিতরে আগ্রহের সাথে বহুক্ষণ অপেক্ষা করার পুরস্কার তখন প্রচুরভাবে পেয়ে গেছি বলেই মনে হল।